দেশের ভেতরের এবং বাইরের তথা আন্তর্জাতিক রাজনীতি এবং জাতীয় রাজনীতি দুটোই এখন জামাতের হাতে। সাম্প্রতিক সময়ে জামাত যে খেলাগুলো দেখিয়েছে, রাজনৈতিক যে গেমগুলো খেলেছে, তাতে এই কথা বলতে এখন আমরা বাধ্য হচ্ছি। কি খেলাটা খেলেছে? নাম্বার ওয়ান, ইসলামী ব্যাংক। এই ইসলামী ব্যাংকটাকে সম্পূর্ণ নিজেদের দখলে নেয়ার চেষ্টা করেছে বিএনপি। বিএনপির প্রথম হামলাটাই ছিল ইসলামী ব্যাংকের উপর। সশস্ত্র হামলা করেছিল তারা, গুলি করে, পরিবেশ সৃষ্টি করে, ভয় দেখিয়ে ইসলামী ব্যাংকটাকে শক্তি প্রদর্শনের মাধ্যমে দখল করার প্রথম যে প্রচেষ্টাটা তারা চালিয়েছিল ইউনূসের আমলে, সেটিতে তারা ব্যর্থ হয়। দ্বিতীয় যে চেষ্টা তারা করেছে সেটি হচ্ছে খুরশিদ আলমকে সেখানে নিয়োগ দিয়ে, এস আলমের দোসরকে নিয়োগ দিয়ে পুরোপুরি এস আলমের মালিকানা করে এস আলমের আত্মীয় সালাউদ্দিন এই ব্যাংকটাকে দখল করার চেষ্টা করেছিল, কিন্তু সেটি পারেনি জামাতের কারণে। মিডিয়াগুলো জামাতের পেছনে অব্যাহত অপপ্রচার চালিয়েছে, এমনকি মিডিয়া প্রমাণ করার চেষ্টা করেছে যে এই গ্রাহকরা গ্রাহক নয়। এখনো বিএনপির লোকজনরা বলে বেড়াচ্ছে এই গ্রাহকরা গ্রাহক নয়। তাহলে এরা কারা? যদি এরা গ্রাহক নাও হয় তাতেই বা কি আসে যায়? কারণ 3 কোটি গ্রাহক তো ইসলামী ব্যাংকের আছে এবং এই গ্রাহক তো তাদের আমানত সংরক্ষণ করতে চায়। যখন তারা এটা প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে গেল যে আন্দোলনকারীরা বা গ্রাহক সমাবেশের নামে জামাত এখানে আন্দোলন করছে, যেভাবে ঠিক অতীতে আওয়ামী লীগ যে কোনো আন্দোলনের মেইন স্টেক হোল্ডারদেরকে জামাত বিএনপি ট্যাগ দিয়ে দিত, বিএনপি এবার জামাত ট্যাগ দিয়ে দিল। ঠিক তখন কি হলো? তখন গ্রাহক, কে গ্রাহক আর কে গ্রাহক না, এই বিতর্ক বাদ দিয়ে গ্রাহক তার টাকা তুলে নিতে শুরু করলো। এখন যে টাকা তুলে নিচ্ছে তাকে তো আর আপনি গ্রাহক নন এই কথা বলতে পারেন না। তখন সরকার কি করলো? ব্যাংকের টাকা আটকে রাখার জন্য সেলফিন টেলফিন বন্ধ করে দিয়ে ব্যাংকের টাকা দেওয়া বন্ধ করে দিল। যে যার টাকা তুলতে যাচ্ছে টাকা তুলতে পারছে না, এবং শেষ পর্যন্ত তারা আবার সেই খুরশিদ আলমকে সরিয়ে পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে আপোষ করতে বাধ্য হলো। অর্থাৎ বিএনপি এখানেও একটা চরমভাবে চপেটাঘাত খেয়েছে। এখন ব্যাংকের পরিচালনা পর্ষদ বা ব্যাংকের প্রশাসক হিসেবে যাকে দেয়া হয়েছে, সে চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু খুরশিদ আলম বা ব্যাংকের একজন চেয়ারম্যান হিসেবে এইরকম একটা দুর্নীতিবাজকে বা এস আলমের সরাসরি দোসরকে নিয়োগ দিলে যেটা করতে পারার কথা, সেটি আর সম্ভব নয়। এই হলো দেশীয় রাজনীতিতে জামাতের ভূমিকা। আন্তর্জাতিক রাজনীতিতে জামাত কিভাবে ভূমিকা রাখছে সেটা একটু দেখেন। বাংলাদেশে অভ্যুদয়ের পর বা বাংলাদেশ তৈরি হওয়ার পর জামাতের কোনো প্রথম সারির নেতাকে ঢাকঢোল পিটিয়ে আমরা পাকিস্তানে সফর করতে দেখিনি, কিন্তু এই ইউনূস সরকার আসার পর 5ই আগস্টের পট পরিবর্তনের পর আমরা দেখলাম বিশাল এক সংবর্ধনায়, যদিও সেটি পাকিস্তান জামাত ইসলামেরই সংবর্ধনা, কিন্তু পাকিস্তানের জামাত তো এতদিনও ছিল, এতদিন কোনো ধরনের সংবর্ধনা বা আচার আয়োজনে বা কোনো ধরনের সফরই, জামাত ইসলামীর কোনো সফর পাকিস্তানে আমরা দেখি নাই। যে সফরটি করলেন অধ্যাপক মুজিবুর রহমান, যিনি এবার রাজশাহী থেকে সংসদ সদস্য হয়েছেন। তো সেখানে আমরা দেখলাম তোমার আমার রেস্তা কে হ্যায়, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম স্লোগান দিয়েছে। পাকিস্তান এর মানুষ জামাত ইসলামীকে প্রাণ ভরে গ্রহণ করে নিয়েছে এবং সেখানকার মানুষ তাদেরকে নিয়ে যে ধরনের স্লোগান দিয়েছে, মানে তাদের প্রিয় ভাই যেন তাদের কাছে এসেছে। অর্থাৎ মুসলমানদেরকে ভাই মনে করে এবং সেই ভ্রাতৃত্ব বোধ তাদের মধ্যে আবার তৈরি হয়ে ওঠে। এতদিন জামাত কিন্তু এই পাকিস্তানে যাইতে পারে নাই, যায় নাই এবং যেতে ভয় পাইছে, বিভিন্ন ট্যাগের ভয়ে, বিশেষ করে ভারতীয় বয়ানের ভয়ে। ভারতীয় বয়ান নির্ভর যে ট্যাগগুলো ছিল, যে পাকিস্তান গেলে তাদেরকে রাজাকার হিসেবে এস্টাবলিশ করা, হ্যাঁ মানে পেয়ারে পাকিস্তান, আবার সেই পাকিস্তানে গেছে, নানাভাবে ট্রল করে নাজেহাল করার যে ব্যবস্থাগুলো এতদিন সরকার করেছে, এবং ভারতীয় বয়ান নির্ভর যে ধরনের ট্যাগিংটা ছিল, সেই ভয়ে তারা যেতে পারেনি। জামাতের
একজন বড় মাপের নেতা যাওয়ার পর এরপর গেল হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি। একই অবস্থা পাকিস্তানে, তাকে নিয়ে ব্যাপক আয়োজন, পুরো শোরগোল পড়ে গেছে পাকিস্তানে। এই যে জামাত শিবির পাকিস্তানে যাতায়াত শুরু করলো গেল, এইটা দ্বারা একটা মেসেজ স্পষ্ট হয়ে গেছে যে তারা আর ভারতীয় বয়ান নির্ভর ট্যাগিংকে ভয় করে না। এই প্রমাণটা প্রথম বাংলাদেশের জনগণ দিয়েছিল। তুমি কে আমি কে রাজাকার, রাজাকার এক রাজাকার শব্দ দিয়ে বাংলাদেশের ইসলামী আন্দোলনকে, ইসলামী ব্যক্তিদেরকে 50 বছরের জন্য দমিয়ে রেখেছিল আওয়ামী লীগ প্রশাসন এবং ভারতীয় এজেন্টরা। তারা যখন প্রয়োজন হয়েছে জামাতকে রাজাকার বলেছে, আবার যখন প্রয়োজন হয়েছে তাদের কোলের মধ্যে নিয়ে রাজনীতি করেছে। অর্থাৎ এতদিন জামাতকে সবাই রাজনৈতিক টুলস হিসেবে ব্যবহার করেছে, কিন্তু এইবার জামাত রাজনীতিটা নিজে করতে শুরু করেছে। পাকিস্তানের এই সম্পর্কে, পাকিস্তানের এই যাতায়াতের ফলে এখন ভারত জামাতকে একটু ভিন্ন চোখে দেখতে শুরু করেছে। এটা ছাড়া তাদের কোনো উপায় নেই, কারণ বাংলাদেশে যদি জামাতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা গড়ে ওঠে, যদি পাকিস্তান জামাতের উপর অর্থাৎ বাংলাদেশের প্রধান বিরোধী দলের উপর অর্থাৎ কামিং সরকারের উপর নির্ভর করে বা ভরসা করে, তাহলে সে ভরসা ভারতের জন্য ভয়ের কারণ। দ্বিতীয়ত জামাত যেটা করেছে, চীনের সঙ্গেও আমরা দেখলাম জামাতের একটা অত্যন্ত সুন্দর সুসম্পর্ক গড়ে উঠেছে। আমরা ইফতার মাহফিলে দেখলাম যে চীনের অর্থায়নে ইফতার মাহফিলের আয়োজন করেছে জামাত, বিশাল ইফতার মাহফিল করেছে। সেটা নিয়ে মিডিয়ার অপপ্রচার, বিএনপির অপপ্রচার, অনেক কিছু ছিল, ট্রল করেছে, বিতর্কিত করার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত যেটা হয়েছে, চীনের সঙ্গে যে জামাতের যে সুসম্পর্ক বা একটা সম্পর্ক গড়ে ওঠে, শক্তিশালী সম্পর্ক হয়েছে, সেটির প্রমাণ হয়ে গেছে। একইভাবে আমরা দেখলাম চীন সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ গেল, শিবিরের নেতৃবৃন্দ গিয়েছে। তো এই যে চীন এবং পাকিস্তানের সঙ্গে যে জামাতের কূটনৈতিক সম্পর্কটা যে গড়ে উঠল, এটা একটা সিগনিফিকেন্ট দিক। কারণ অন্য যে কোনো রাষ্ট্রের সঙ্গে, তুরস্কের সঙ্গে বা মালয়েশিয়ার সঙ্গে বা আমেরিকার সঙ্গে বা অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আর এই পাকিস্তান এবং চীনের সঙ্গে জামাতের কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠার তাৎপর্য একটু ভিন্ন। ভিন্ন কেন? ভারত চীনকে সবচেয়ে বেশি ভয় পায় এবং শত্রু মনে করে, ভারত পাকিস্তানকে সবচেয়ে বেশি ভয় পায় এবং শত্রু মনে করে। আর এই কারণে এই দুটো রাষ্ট্রের সঙ্গে যখন কারো সম্পর্ক, সুসম্পর্ক গড়ে ওঠে, তখন তাকে ভারত সবচেয়ে বেশি ভয় পেতে শুরু করে, আর তখন দৌড়ের উপর থাকে। যে কারণে আমরা দেখলাম এখন পর্যন্ত চীনের সঙ্গে প্রধানমন্ত্রী তেমন কোনো বৈঠক হয়নি, সফর হয়নি, কিছুই হয়নি। কারণ এর আগে আমরা দেখেছি, আপনাদেরকে একটা স্মৃতি মনে করায় দেই, স্মরণ করিয়ে দেয়, সেটি হচ্ছে যে ভারত চীনকে কতটা ভয় করে সেটার একটা প্রমাণ ধরায় দেয়। 2016 সালে চীন যখন বাংলাদেশে দুটি সাবমেরিন রাখলো, অকেজোই সাবমেরিন, এই সাবমেরিন রাখার পর থেকে আওয়ামী লীগের সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক টানাপোড়েন শুরু হয়ে গেল। তোমরা কেন এই সাবমেরিন নিলা? বাংলাদেশ বলেছে আমরা কিনছি, আমাদের কিছু দরকার, একটা কিছু কেনা দরকার সামরিক শক্তির জন্য। বলছেন না, এটা তো আসলে তোমরা কিনো নাই, এটা চীন রাখছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতিমূলক হিসেবে। আমরা দেখলাম ভারতের টাকায় পরিপুষ্ট, ভারতের টাকায় অর্থায়নে, রয়ের টাকায় সহযোগিতায় চলে এইরকম একটি বাংলাদেশের পত্রিকায়, সেই পত্রিকার নাম আলু পত্রিকায়, পুরো নামটা আপনাদের বললাম না, সেই আলু পত্রিকায় বড় হেডলাইন করে এসছে, আপনারা চাইলে এখন খুঁজে দেখতে পারেন। 2016 সালের এটা ঘটনা, যে তাদের এই সাবমেরিন নিয়ে সেই আলু পত্রিকার ব্যাপক মাথা ব্যথা। এটা কেন বাংলাদেশ কিনলো, মাসে বাংলাদেশের 200 কোটি টাকা লস হবে, এটার এই ক্ষতি ওই ক্ষতি। তার মানে হচ্ছে ওই যে ভারতের মাথা ব্যথা, এই মাথা ব্যথাটা দেখলাম আমরা সেই আলু পত্রিকার। তো ওই যে চীনের সাথে বাংলাদেশের যে এই সম্পর্কটা হলে, চীন বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সুযোগ নিয়ে ভারতকে যে কোনো সময় খেলা দেখাইতে পারে, এই ভয়টা চীনের আছে। আবার যদি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কোনো সুসম্পর্ক গড়ে ওঠে, ঠিক সেম পাকিস্তান বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতকে চাপে রাখতে পারে।
এই ভয়ে আমরা দেখেছি যে এতকাল ধরে কোনো সরকারের সঙ্গেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কোনো সংস্কারের সঙ্গেই পাকিস্তানের সম্পর্কটাকে সেইভাবে গড়ে উঠতে দেওয়া হয়নি। এইবার আমরা দেখলাম ইউনূস সরকারের আমলে এমন কিছু তাদের লেনদেন হয়েছে, চুক্তি হয়েছে, কথাবার্তা হয়েছে, যেমন পাকিস্তানের নৌবাহিনী প্রধান থেকে শুরু করে আরো বড় কিছু শীর্ষ পদের লোক বাংলাদেশে সফর করেছেন। সফর করে যাওয়ার সাথে সাথে ভারত আবার সেই জায়গাগুলোতে সফরে গেছে, বুঝতে চেষ্টা করছে আসলে এখানে কি হয়েছে। পাহাড়ি অঞ্চলে সফর করেছে, লালমনিরহাট সফর করেছে। এই জায়গাগুলো নিয়ে মানে চিকেন নেক যে সফর করেছে, এগুলো নিয়ে ভারতের মধ্যে দেখলাম যে ব্যাপক তর্পণ শুরু করলো তারা। তারা সেখানে, যেখানে আগে একটা ছোটখাটো বাহিনী ছিল নৌবাহিনীর, তারা সেখানে একেবারে পুরোপুরি 3টা নৌবাহিনীর শক্তিশালী বাহিনী সেখানে প্রেরণ করলো। সমুদ্রে প্রতিনিয়ত তারা পাহারা দেওয়া শুরু করলো, কারণ পাকিস্তানের নৌবাহিনী এসেছে মানে নৌপথে ভারতের সঙ্গে যে কোনো ধরনের দিন দরবারে যেতে পারে বা যে কোনো ক্লাসে যেতে পারে বা কোনো ধরনের পরিকল্পনা থাকতে পারে, এই ভয় তারা পেয়েছে। এইটা হচ্ছে মূল প্রবলেম। এই তো গেল পাকিস্তানের সঙ্গে এবং চীনের সঙ্গে জামাতের রাজনৈতিক সখ্যতা গড়ে ওঠায় ভারত এবং অন্যান্য ভারতের যে ভৌগোলিক রাজনীতির হিসাব নিকাশের বিষয়। এর পরের যে বিষয়টা আছে সেটি হচ্ছে এর চেয়েও গভীর আরো একটা বিষয় জামাত তৈরি করে ফেলেছে। সেটি হচ্ছে যে এবার যে তেলের সংকটটা হয়েছে সেই সময়টাতে, এবং যখন ইরানের প্রেসিডেন্ট মারা গেলেন ইসরায়েলি হামলায়, তখন ইরানের ব্যাপারে সরকার যেহেতু ভারতের মদতপুষ্ট এবং তাদের সহযোগিতা এসেছে, এটা ভারতের চ্যানেলগুলো দাবি করেছে, তাদের কাছে মুসলেকা দিয়ে 3টা শর্তে এসেছে, তাই তারা কি করলেন, এই প্রেসিডেন্টের মৃত্যুতে সরকার কোনো শোক জানায়নি, বরং তারা ইরানের বিরুদ্ধেই একটা স্টেটমেন্ট দিয়েছে, যেটি আসলে ভারতের শিখিয়ে দেওয়া স্টেটমেন্ট। আর অন্যদিকে জামাত যেটা করেছে, তারা সেই প্রেসিডেন্টের মৃত্যুতে শোক জানালেন এবং ইরানকে কাছে টেনে নিলেন। এর ফলে কি হলো, যখন ইরানের বিরুদ্ধে স্টেটমেন্ট দিল বাংলাদেশ, তখন ইরান বাংলাদেশের তেল আসা যাওয়াটা বন্ধ করে দিল হরমুজ প্রণালী ব্যবহার করে। এরপর আবার যখন জামাত ব্যাপারটা নিয়ে একটু হ্যান্ডেল করলো, তখন আবার ব্যাপারটা একটু স্বাভাবিক হলো। এই মুহূর্তে জামাত যেটা করেছে সেটা হলো যে ইরানের রাষ্ট্রদূত জামাতের নেতৃবৃন্দের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, এবং সেই সময় জামাত আমির একটা দারুণ খেলা খেলেছেন। সেটি কি? সেটি হচ্ছে তিনি ইরানকে আহ্বান জানিয়েছেন যেন এইখানে একটি ভালো মানের হাসপাতাল করা হয়, বাংলাদেশের জন্য একটি ভালো মানের হাসপাতাল করা হয়। আপনারা সম্প্রতি দেখেছেন যে 8 দিনের মতো একটি বড় হাসপাতাল, এটা শুধু হাসপাতাল নয়, একটি স্বাস্থ্য ব্যবস্থার একটি পুরোপুরি দিকবদল বলতে পারি আমরা। 8 দিন হসপিটালের মতো একটি হসপিটাল, এবং এদের অনেকগুলো নার্সিং ইনস্টিটিউট আছে, অনেকগুলো মেডিকেল কলেজ আছে, অনেকগুলো হাসপাতাল আছে, ব্রাঞ্চ আছে। তো সব মিলে এদের বিশাল একটা স্বাস্থ্যসেবা, একটা কর্মযজ্ঞ আছে। এটাকে হুমকির মুখে ফেলে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। ঠুনকো একটা ঘটনায় 6 জন শিশুর হত্যায়, যেখানে হত্যায় সংশ্লিষ্ট বা 6 জন শিশুর মৃত্যুতে যারা দায়ী, এই ব্যক্তিদেরকে শাস্তি দেওয়াটাই ছিল যথেষ্ট। সেটা না করে পুরো হসপিটাল কার্যক্রম বন্ধ করে দিয়ে হাজার হাজার মানুষের স্বাস্থ্যসেবাকে ব্যাহত করলো এবং মানুষকে বিপদে ফেলে দিল। আমরা দেখলাম সেখানকার মানুষ এখনো মানে হাসপাতাল ছেড়ে যাচ্ছে না। সরকারের নোটিশ দেওয়ার পরও হাসপাতাল ছেড়ে মানুষ যাচ্ছে না, তারা বলছে আমরা এখানেই চিকিৎসা নেব। শেষমেশ হাসপাতাল কর্তৃপক্ষ সেই রোগীদেরকে তাদের ফ্রি সার্ভিস অ্যাম্বুলেন্স দিয়ে, গাড়ি দিয়ে আরেকটা হসপিটালে আপাতত নেওয়ার ব্যবস্থা করেছে। এবং এটা যাই কিছু করুক, তার চেয়ে বড় কথা হচ্ছে যে একটা ভয় রয়ে গেছে, কারণ এনআইসিউটা কিন্তু এখনো স্থানান্তর করা যায়নি। বাংলাদেশে শিশুদের এনআইসিউ হিসেবে 8 দিনের এনআইসিউটাই সবচেয়ে বড় এবং বিখ্যাত, মোটামুটি নাম করা এনআইসিউ। তো এই ব্যবস্থাটা এখনো সুসম্পন্ন করা যায়নি, বিকল্প ব্যবস্থা। কিন্তু সরকার তারা এখন আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। যদি সরকার শেষ পর্যন্ত হয়তো এইটারও লাইসেন্স দিতে বাধ্য হবে, ঠিক যেভাবে ইসলামী ব্যাংক থেকে তাদেরকে কিছুটা হলেও তাদের শক্তি গুটিয়ে নিতে বাধ্য হয়েছে, ঠিক এখান থেকেও তারা লাইসেন্সটা বাতিল করতে আজ বা কাল বাধ্য হবে। কারণ আমরা দেখেছি স্বাস্থ্যমন্ত্রীর এক একটা কাজ এখন প্রতিনিয়ত বিতর্ক সৃষ্টি করতেছে। তো এটা গেল। তো সেই যে হাসপাতালটা বন্ধ হয়ে যাওয়ার ফলে যে চিকিৎসা সেবায় যে একটা বড় ধরনের ঘাটতি পড়ে যেতে পারে, এছাড়াও বাংলাদেশে
চিকিৎসা সেবার মান এবং চিকিৎসা সেবায় এত বেশি বিতর্ক এবং চিকিৎসা সেবার অভাবে মানুষ যে লক্ষ লক্ষ মানুষ ভারতে চলে যাচ্ছে, এই বিষয়টাকেই খুব ভালোভাবে অ্যাড্রেস করেছে জামাত ইসলাম। এবং জামাত ইসলাম চাচ্ছে চীন যেমন এসেছে হাসপাতাল করেছে, ইরান আসুক, হয়তো এরপরে তুরস্ক আসবে, অর্থাৎ বাংলাদেশের মেডিকেল সার্ভিসকে জামাত এমন জায়গায় নিয়ে যেতে চায় যাতে বাংলাদেশ থেকে একজন রোগীও আর ভারতে যেতে না পারে বা যেতে না হয়। বাংলাদেশের রোগীদের ভারতে যাতায়াতের ফলে দেখানোর ফলে ভারত বড় ধরনের একটা রেমিটেন্স বাংলাদেশ থেকে পায়। শুধু তাই নয়, বাংলাদেশ হচ্ছে ভারতের দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জনের দেশ। মানে সবচেয়ে বেশি যে সমস্ত দেশ থেকে ভারত বৈদেশিক মুদ্রা অর্জন করে, আহরণ করে, তার মধ্যে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয়। চিন্তা করতে পারেন, প্রথম হচ্ছে ধরেন আমেরিকা, যেখান থেকে বড় একটা রাষ্ট্র, কিন্তু সেই রাষ্ট্রের পরেই হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের টাকায় বেঁচে আছে ইন্ডিয়া। আজকে একজন সিপিবি নেতা বলছে যে আমেরিকার দাসত্ব নিয়ে কোনো কথা হয় না, কিন্তু চুক্তি হলো কোনো কথা হয় না, দাসত্ব হয় না, ভারতের সাথে কোনো কিছু হলে সেটা দাসত্ব নিয়ে এত আপত্তি কেন? কারণটা এইখানে, ভারত চলে বাংলাদেশের টাকায় আর বাংলাদেশ চলে আমেরিকার টাকায়। বাংলাদেশ আমেরিকা থেকে আহরণ করে $20 বিলিয়ন, আর ভারত বাংলাদেশ থেকে নিয়ে যায় $8 বিলিয়ন, $8 বিলিয়ন। চায়না বাংলাদেশ থেকে বাণিজ্যের মাধ্যমে নিয়ে যায় $12 বিলিয়ন। অর্থাৎ আমেরিকা থেকে যে $20 বিলিয়ন বাংলাদেশ নিয়ে আসে আমদানি রপ্তানির বা বাণিজ্যিক লেনদেনের মাধ্যমে, গার্মেন্টস শিল্পের মাধ্যমে, সেই দুইটা দেশের মধ্যে তারা সেগুলো দিয়ে দিতে বাধ্য হয়। তাহলে এই যে ভারত, তার দ্বিতীয় বৃহত্তম আয়ের দেশ বাংলাদেশ, তো সেই বাংলাদেশ সেই বাংলাদেশের উপর ভারতের যে ধরনের দৃষ্টিভঙ্গি থাকার কথা, অর্থাৎ বাংলাদেশের টাকায় যে ভারত চলে, সেই ভারতের দাসত্ব কেন বাংলাদেশ করবে? বরং ভারতের উচিত বাংলাদেশের কাছে নতজানু হয়ে থাকা। এবং যেহেতু বাংলাদেশ আমেরিকা থেকে $20 বিলিয়ন আহরণ করে, সেই হিসেবে আমেরিকার প্রতি তো বাংলাদেশের নতজানু বা একটু সহানুভূতি বা তাদের প্রতি একটু ডেডিকেশন বা তাদের পক্ষে থাকা বা তাদের দিকে ঝুঁকে থাকা, এটা স্বাভাবিক। ভারতের দিকে কেন থাকবে? ভারত তো বাংলাদেশের টাকায় চলে। তো এখন যেটা হলো, এই যে ইরানের রাষ্ট্রদূত জামাতের আমিরের সঙ্গে দেখা করলেন, সেই সময় নেতৃত্বের সঙ্গে দেখা করলেন, এই সময় জামাত আমির ইরানকে আহ্বান জানিয়েছে এখানে একটা বাংলাদেশের চিকিৎসা সেবায় বিনিয়োগ করার জন্য, এবং অর্থাৎ হাসপাতাল করার জন্য। ধরেন ইরান যদি এখানে একটা হাসপাতাল করে, বড় মাপের হাসপাতাল করে, যদি ইরান করতে চায় বা অনুমতি চায়, সরকার কি অনুমতি না দিয়ে উপায় আছে? নাই। যদি ইরানকে হাসপাতাল করার অনুমতি না দেয়, তাহলে হরমুজ প্রণালীতে বাদ দেবে ইরান। বলবে যে ঠিক আছে, হরমুজ প্রণালী থেকে তোমাদের জাহাজ যাতায়াত করতে দেবো না, তোমরা আমাদেরকে বন্ধু মনে করছো না, তোমরা ভারতের কথায় আমাদেরকে হাসপাতাল করতে দিবা না, হবে না, হরমুজ প্রণালী বন্ধ। তার মানে হচ্ছে ইরান যদি চায় হাসপাতাল করতে, বাংলাদেশ সরকার রাজি হতে বাধ্য। আর যদি ইরান এরকম একটা হাসপাতাল করে, চীনের হাসপাতালটা হয়ে যায়, অথবা এরপরে যদি আবার তুরস্ক বা অর্থাৎ বাংলাদেশের মেডিকেলের যে সম্ভাব্য উন্নয়ন আমরা সামনে দেখতে পাচ্ছি, সেটা যদি হয়, তাহলে ভারত তার বাণিজ্যের একটা বড় ধরনের ঘাটতিতে পড়বে বাংলাদেশের কাছ থেকে। ইতিমধ্যে আমরা দেখলাম চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য এত পরিমাণ বেড়েছে যে এখন ভারত কান্নাকাটি শুরু করেছে। ডক্টর ইউনূসের সময় আমরা দেখলাম যে ভারতের পণ্য ছাড়া বাংলাদেশ চলতে পারে, এটা ডক্টর ইউনূস প্রমাণ করে দিয়েছে। অর্থাৎ ভারতের উপর বাংলাদেশের মানুষের যে নির্ভরশীলতা এতদিন ছিল, সেটি মোটামুটি কাটিয়ে উঠেছে। এখন যদি ভারত কোনোভাবে বাংলাদেশকে আর দমিয়ে রাখতে চায়, রাজনৈতিক ডিপ স্টেট নির্মাণ করে, এইটা ছাড়া আর কোনো উপায় নেই। বাংলাদেশের জনগণ কোনোভাবেই আর ভারতের উপর নির্ভরশীল নয়। এবার তারা প্রমাণ করে দিয়েছে। ভারতের নাগরিকরা বলেছে যে বাংলাদেশকে আমরা খাবার না পাঠালে ওরা না খেয়ে মরবে, কিন্তু আমরা দেখলাম যখন বাংলাদেশ ওদের থেকে খাদ্যপণ্য কেনা বন্ধ করে দিল, তখন ভারতের না খেয়ে মারার অবস্থা, পেঁয়াজ পচে যাচ্ছে, কৃষকরা না খেয়ে মারা যাচ্ছে। তো এমত অবস্থায় ভারত শেষ পর্যন্ত নতুন যে সরকার এসছে, তাদের পছন্দের সরকার এনে তার সঙ্গে নতুন করে আবার রাজনীতি শুরু করেছে। এবং তারা এখনো সংখ্যায় আছে যে জিয়া পুত্র, খালেদা জিয়া পুত্র
হয়তো ভারতের সাথে বেইমানি করতেও পারে। এই জন্য তাদের আসলে টেনশনে ঘুম নেই। তারা নানান ধরনের অপপ্রচার চালায় এবং বাংলাদেশে তাদের এখন প্রধান প্রতিপক্ষ জামাত ইসলামী। জামাত ইসলামের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে। জামাতের এমপিরা সংসদে যে কোনো কথা বললে তাদেরকে সেটা নিয়ে অপমান করা হচ্ছে, ট্রল করা হচ্ছে, তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে। এর চেয়ে বড় একটা ঘটনা আমরা দেখলাম, জামাত শিবিরের একজন কেন্দ্রীয় নেতাকে, কেন্দ্রীয় আন্তর্জাতিক সহকারী সম্পাদককে তারা একটি নারী ঘটিত মামলায় ফাঁসিয়েছে। ধারণা করতে পারি যদি এরকম হতে পারে যে নারীকে ট্রাপ হিসেবে ভারত ব্যবহার করেছে, এবং এর মধ্যে এত গুরুতর রহস্য আছে যে এরকম ধর্ষণের মামলা ছাত্রদল বা যুবদল বা বিএনপির বিরুদ্ধে আছে 300-র অধিক। সেইগুলোকে সরকার গুরুত্ব না দিয়ে এই মামলাটা তার এতই গুরুত্বপূর্ণ হয়েছে যে এই মামলার আসামিকে কোনো ধরনের আইনজীবী সুযোগ দেওয়া হচ্ছে না, আইনজীবী গ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না, আইনজীবীদের সঙ্গে দেখা করার সুযোগ, কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না, কোনো সাংবাদিকদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। মামলার আসামি যে তাকে তো নয়, আবার বাদী যে মামলা যিনি যাকে করাইছে সরকার, সেই বাদী মহিলাকেও কারোর সঙ্গে দেখা করতে দিচ্ছে না, তার খোঁজই পাওয়া যাচ্ছে না। তো সরকার এমনভাবে এটা সাজিয়েছে যেন শিবিরের মান সম্মান নষ্ট হয়, জামাতকে বিতর্কের মুখে ফেলা যায়, জামাতকে বিপর্যস্ত করা যায়, শিবিরকে এমব্রেস করা যায়। তো ভবিষ্যতে হয়তো আমরা দেখবো যে আরো কিছু এরকম ঘটনা ঘটাবে জামাতকে ব্লেম দেওয়ার জন্য, জামাতের বিপর্যয় ডেকে আনার জন্য। তবে আমরা জানি যে সত্যবাদী দলের কখনো পতন হয় না, বিপর্যয় মাঝে মাঝে আসে। আমরা দেখেছি পবিত্র কোরআন এরকম একটা উদাহরণ পবিত্র কোরআনেও আছে। রাসূলের স্ত্রীর বিরুদ্ধেই চারিত্রিক অপবাদ এসেছিল। তো সেখানে আল্লাহ বলতেছেন যে যারা তোমাদেরকে কষ্ট দিয়েছে, অপবাদ দিয়েছে, চরিত্র অপবাদ দিয়েছে, তারা কিন্তু তোমাদেরই ভাই। আমরাও দেখছি যে এখন জামাতের এসব চারিত্রিক বিষয়াদি নিয়ে জামাতকে অপবাদ বা জামাতকে প্রশ্নের মুখে রাখা, জামাতকে রোস্ট করা, তপ্ত করাইতে রাখা, তারা নিজেদের ভাইরাই করতেছে। অর্থাৎ ওইখানে যেমন রাসূলের ভাই মানে রাসূলের কাছের লোকেরাই করেছে বা মুসলিমরাই করেছে, ঠিক এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এইসব অপবাদ দিয়ে সবচেয়ে বেশি সমালোচনার তীর নিক্ষেপ করছে বা প্রশ্নবিদ্ধ করছে নিজস্ব লোকেরাই করছে। আমাদের ভাই, তাদের ভাই, বা শিবিরের ভাই বা জামাতের ভাই, অর্থাৎ নিজেদের লোকদের দ্বারাই এটা কিন্তু বেশ ব্যাপকভাবে হচ্ছে। তো যাই হোক, তো এটা হতে পারে। তো এইগুলো এরকম বিপর্যয় ইসলামী আন্দোলনে ইসলামী দলগুলো, সত্যবাদী দলগুলোর ক্ষেত্রে আসবে, কিন্তু তাদের কখনো পতন হয় না। জামাতের পতনও ইনশাআল্লাহ হবে না। এবং জামাত যে রাজনীতিটা এখন করছে, আমরা দেখলাম পাকিস্তান এবং ইরানের সঙ্গে সামরিক এবং তুরস্কের সঙ্গে মিলে, এরপর আমরা এখন দেখছি যে ইরানকেও তারা এখানে ইনক্লুড করেছে। ইরানকে ইনক্লুড করার অর্থ হচ্ছে যে বাংলাদেশ যেহেতু হরমুজ প্রণালীতে তাদের তেল আনতে হবে, আমরা দেখলাম যে ইরানের একটা বড় ক্ষমতা আছে বাংলাদেশকে বিপদে ফেলার। সো এখন ইরান যদি এখানে কোনো বিনিয়োগ করে, তাহলে সেটাকে বন্ধুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবেই বাংলাদেশ মেনে নিতে বাধ্য হবে। ইন্ডিয়া যেভাবেই বাংলাদেশ সরকারকে ম্যানিপুলেট করার চেষ্টা করুক বা কুপরামর্শ দিক, কোনো কাজ হবে না। এর মধ্যে আমরা দেখলাম চীনের একটা বড় বিনিয়োগ অলরেডি বাংলাদেশে এসেছে, এরকম একটা খবর আমরা পেয়েছি। তো সব মিলে আমরা দেখছি যে আন্তর্জাতিক রাজনীতি এবং দেশের রাজনীতিতে এখন পুরো খেলাটাই খেলছে জামাত ইসলাম, এবং বাংলাদেশের মানুষের জন্য যা করণীয় তা এই দলটির মাধ্যমেই এই মুহূর্তে হচ্ছে। কারণ যে দলটি সরকারের ক্ষমতা এসেছে, তারা প্রতিবেশী রাষ্ট্রের ভারতের চাপের কারণে বাংলাদেশমুখী কোনো রাজনীতি করতে পারছে না। তাদের সমস্ত রাজনীতি হয়ে যাচ্ছে জামাত বিরোধী, ইসলাম বিরোধী এবং ভারতমুখী রাজনীতি। এবং তারা ভারতের সবচেয়ে প্রিয় পাত্র শেখ হাসিনা, আওয়ামী লীগকেও এখানে পুনর্বাসন করার সমস্ত রাস্তা খুঁজছে, এবং খুব সম্প্রতি তারা হয়তো সেই রাস্তাটাও তৈরি করে দেবে। কারণ এটা ভারতের সঙ্গে তাদের ক্ষমতায় আসার একটা চুক্তি ছিল, চুক্তির একটি ছিল এটি। এবং সেই চুক্তিতে ছিল জামাত ইসলামীকে, অর্থাৎ ইসলামী শক্তিকে দমন করার সেই চেষ্টাটাও তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কারণ যখন তখন জামাত শিবিরের বিরুদ্ধে কোনো ইস্যু ছাড়া বড় বড় মিছিল, মানে তারপরে উস্কানিমূলক স্লোগান ইত্যাদি দিয়ে যুব দলের নয়ন, বিএনপির তারেক রহমান সহ নানান অপবাদ দিয়ে জামাতের রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, অপবাদ ছড়িয়ে বেড়াচ্ছে। এ থেকে প্রমাণ হয় যে আসলে বিএনপিকে পুরোপুরি ভারত করায়ত্ত করে ফেলেছে, এবং তাদের মাধ্যমে এই প্ল্যানগুলো তারা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু সর্বশেষ বা শেষ পর্যন্ত
তারা সফল হতে পারে কিনা সেটি দেখার বিষয়। আমরা আশা করছি যেভাবে শেখ হাসিনা ব্যর্থ হয়েছে ইসলামী রাজনীতি এবং ইসলামিক দলের বিরুদ্ধে বা বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে কঠোরহস্ত হয়ে যেমন সে নিজে ফেল করেছে, ঠিক সেইভাবে বিএনপি ফেল করবে। অবশেষে জনগণের জয় হবে এবং আমরা সেই জয়ের অপেক্ষায়। সবাইকে আল্লাহ হাফেজ।